কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশ করে 2019 সালে। প্রাথমিক মাধ্যমিক সহ স্নাতকোত্তর স্তরে এবং গবেষণায় ব্যাপক পরিবর্তনের সুপারিশ নিয়ে শিক্ষানীতি দফায় দফায় পাবলিক ডোমেইনেও আনা হয় সর্বজনের মতামত চেয়ে। বিভিন্ন ছাত্র, শিক্ষক ও শিক্ষার সঙ্গে জড়িত সংগঠন এই প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে তাদের মতামত জানায় বিস্তারিতভাবে। তবে জাতীয় শিক্ষানীতিতে সেই মতামতের প্রকাশ কতটা হয়েছে তা নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দাবি করে, বহু সংস্থা ও প্রতিনিধির সঙ্গে আলোচনা করে এই খসড়া শিক্ষানীতি প্রস্তুত করা হয়েছে, কিন্তু তাদের সিংহভাগ শিক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়। এই শিক্ষানীতিতে শিলমোহর পড়ল বিশ্বব্যাপী অতিমারির আবহে, যখন কোভিড-19 ভাইরাসের প্রকোপে সারা পৃথিবী এবং ভারতও কার্যত স্তব্ধ হয়ে আছে। যেদিন বিশিষ্ট শিক্ষাবিদ ও নবজাগরণের প্রতিভু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালিত হচ্ছিল, সেই 29 জুলাই এই শিক্ষানীতি পাশ হওয়ায় অবশ্যই অনেকের মনে আশা জেগেছিল যে বিদ্যাসাগরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই শিক্ষানীতি আমাদের নতুন পথ দেখাবে। কিন্তু সেই আশার বাস্তবায়ন কতটা হয়েছে তা বিবেচনা করে দেখা একান্তভাবে জরুরি। এই শিক্ষানীতি দাবি করছে যে আধুনিক সময়ের যুগোপযোগী শিক্ষা প্রসারী এর লক্ষ্য, এবং তা মাথায় রেখেই তারা ব্যাপক সংস্কারে ব্রতী হয়েছে। সেই সংস্কারের মধ্যে অন্যতম সার্বিক ও বহু বিষয়ে শিক্ষা, ত্রিভাষা নীতি, প্রশাসনিক এবং অর্থনীতির ক্ষেত্রে স্বশাসন, সমস্ত উচ্চশিক্ষার জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের জন্যই অভিন্ন রেগুলেশন, প্রতিষ্ঠানগুলির পারফরম্যান্সের ফলাফল কেন্দ্রীয়ভাবে করা এবং তার ভিত্তিতেই র্যাঙ্ক ও অনুমোদন স্থির করা, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে এদেশে আসার ছাড়পত্র, অনলাইন শিক্ষার প্রসার। এছাড়া আরও নানান বিষয় উঠে এসেছে এই শিক্ষানীতিতে। জাতীয় শিক্ষানীতির এই নানান দিক নিয়েই আলোচনা করবেন আমাদের সঙ্গে থাকা বিশিষ্ট মানুষেরা। নমস্কার, আমি কস্তুরী মুখার্জি, আসানসোল গার্লস কলেজে ইংরেজি বিভাগের শিক্ষক। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে বারবার নানাভাবে অটোনমির প্রসঙ্গটা উঠে এসেছে। অটোনমির কথা বলতে গেলে আগে জিজ্ঞেস করতে হয় শিক্ষা কি বা এডুকেশন কি। And to define education is to say that education is man's deep engagement with the world. তাই যদি হয় তাহলে এইরূপ চর্চার জন্য যেটা প্রয়োজন সেটা হলো একটা রেসপন্সিবল অ্যাক্টিভ অটোনমি অন দ্য পার্ট অফ অল এডুকেশনাল ইনস্টিটিউশনস। শিক্ষার অনুশীলনের মূলেই কিন্তু অটোনমি অফ এনকোয়ারি, অটোনমি অফ ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট। কিন্তু এই স্বাধীনতা, এই স্বায়ত্তশাসন, এই অটোনমির সঙ্গেই চলে আসে দায়িত্ব, দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি। একটা কর্পোরেট কোম্পানির অ্যাকাউন্টেবিলিটি কিন্তু সে কতটা প্রফিট আর্ন করে তার প্রতি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু কখনোই প্রফিটের প্রতি হতে পারে না। শিক্ষার উপরি পাওনা হয়তো একখান চাকরি হতে পারে, কিন্তু আসল পাওনা সবসময়তেই মূল্যবোধ, সততা, সাহস, পারস্পরিক সম্মান। এই প্রত্যেকটি উপকরণই কিন্তু মানুষ গড়ার, মানুষ হওয়ার প্রণালীতে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে। আর তাই যদি হয় তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কিন্তু খুব স্বাভাবিক যুক্তিতেই নৈতিক দায়বদ্ধতা। একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনোই কোনো স্টেট বা কোনো গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ থাকতে পারে না। দ্য কোর অ্যাকাউন্টেবিলিটি অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ অলওয়েজ মরাল অ্যাকাউন্টেবিলিটি। ইউনিভার্সিটির গঠন এবং ক্রমবিকাশের ইতিহাসও কিন্তু আমাদের এই একই কথা বলছে। কিন্তু আপনি যদি এনইপি 2020-র একদম শেষ পাতায় চলে যান, দেখতে পাবেন একটা বিশাল লিস্ট অফ অ্যাব্রিভিয়েশনস। কিসের সংক্ষেপণ, কিসের অ্যাব্রিভিয়েশন? বিভিন্ন কমিটির, যেগুলো শিক্ষা ব্যবস্থাকে উইদিন কোটস সরল করে তুলবে।
এবং এই প্রত্যেকটা কমিটি কিন্তু কোথাও গিয়ে স্টেটের কাছে অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ। অতএব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্তই রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকছে। ইউনিভার্সিটি রিমেইনস অ্যাকাউন্টেবল টু দ্য স্টেট। মরাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আর কোথাও কোনো ফ্যাক্টর থাকছে না। তাই রাষ্ট্র যেটাকে শিক্ষা বলে ডিফাইন করে দেবে, সেটাই সেই ইউনিভার্সিটি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দেবে মানুষের মধ্যে। ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ে উঠবে খুব সূক্ষ্মভাবে রাষ্ট্রের হাতিয়ার। তাহলে উচ্চশিক্ষায় অটোনমি বা স্বায়ত্তশাসন কি সত্যিই রইল? জিজ্ঞেস করতে হয় এনইপি 2020 এক্স্যাক্টলি কি প্রপোজ করছে, মেক ওভার না টেক ওভার? নমস্কার, আমি রোহিণী কর। এনইপি 2020 দাবি করছে যে এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় বিভাজন রোধ করা, এবং তার জন্যে তারা যে শিক্ষা ব্যবস্থা আনতে চাইছে সেটাকে তারা বলছে মাল্টিডিসিপ্লিনারি এবং হোলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ বহু বিষয় শিক্ষাদান এবং সার্বিক শিক্ষাদান। এবার এই বহু বিষয় ও সার্বিক শিক্ষাদান বলতে তারা এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে সেটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। প্রথমত তারা বলছে যে একজন প্রকৃত শিক্ষিত মানুষকে তাকে শুধুমাত্র তার স্পেশালাইজ সাবজেক্টে পারদর্শী হলে চলবে না, তাকে আরও নানা বিষয়ে জ্ঞান রাখতে হবে। এবং এটাকে ভ্যালিডেট করার জন্যে তারা প্রাচীন ভারতের রেফারেন্স বারবার টানছে। তারা বলছে যে নালন্দা এবং তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় কিন্তু একজন মানুষকে সার্বিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস সবসময় করা হতো। শুধু তাই নয়, তারা রেফারেন্স টানছে একটা 7ম শতাব্দীর একটি গ্রন্থ বাণভট্টের লেখা কাদম্বিনীকে। এই কাদম্বিনী অনুযায়ী একজন প্রকৃত শিক্ষিত মানুষকে 64টি কলায় শিক্ষিত হতে হতো। এবার সেই 64 কলার মধ্যে যেরকম চিত্রকলা, গীতিবাদ্য ছিল, সেরকমই গণিত, রসায়ন, ধাতুবিদ্যাও ছিল। এর মাধ্যমে তারা বোঝাতে চাইছে, এবং সেখানে এই বোঝানোতে কোনো ভুল নেই, কারণ প্রাচীন ভারতে সব বিষয়কেই কলা মনে করা হতো। যে কোনো সৃজনশীল কাজই প্রাচীন ভারতে কলা ছিল, সে তথাকথিত বিজ্ঞান বিষয় হোক বা হিউম্যানিটিস, বা এখন যাকে আমরা শুধু কলা বলি। কিন্তু প্রাচীন ভারতে এই বিষয়ে কোনো বিভাজন ছিল না, এবং এনইপি বলছে যে তারা সেই ধারাটাকেই আবার ফিরিয়ে আনতে চাইছে। শুধু তাই নয়, তারা বলছে যে এইভাবেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হতে পারবে। কিন্তু এই জিনিসটাকে আমাদের একটু তলিয়ে ভাবতে হবে। আপাত দৃষ্টিতে এটিকে মনে হচ্ছে একটি অত্যন্ত সাধু উদ্যোগ, কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি তাহলে দেখব, যদি একটু ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে দেখব যেরকম কাদম্বরীতে 64টি কলার উল্লেখ আছে, সেরকম অপর একটি গ্রন্থে ললিত বিস্তারে সেখানে কিন্তু 86টি কলার উল্লেখ আছে। অর্থাৎ প্রাচীন ভারতে ঠিক কত বিষয় পারদর্শিতা অর্জন করলে একজন প্রকৃত শিক্ষিত হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো সম্যক ধারণা ছিল না বা কোনো ঐক্যমত ছিল না। আরেকটি বিষয় হচ্ছে, এই এনইপি বোঝাচ্ছে যে নালন্দা এবং তক্ষশিলায় সেখানে একজনকে বহু বিষয় পড়তে হতো, মানে তার চোজেন সাবজেক্ট বা তার স্পেশালাইজ সাবজেক্ট ছাড়াও কিন্তু তাকে অনেক বিষয় পড়াশোনা করতে হতো। এই ব্যাপারটাতেও কিন্তু এনইপি মানে তার নিজের নীতিকে ভ্যালিডেট করার জন্য বা জাস্টিফাই করার জন্য এই পয়েন্টটা আনছে। কারণ আমরা যদি হিউয়েনসাংয়ের বিবরণী পড়ি তাহলে কিন্তু আমরা দেখব যে নালন্দায় স্নাতক স্তরে কিন্তু একজন ছাত্র যে সাবজেক্টে স্পেশালাইজেশন করছে তার উপরেই জোর দেওয়া হয়েছে। তাকে অনেক বিষয় পড়তে হতো, কিন্তু সেটা সেকেন্ডারি লেভেলে, যাতে পরবর্তী মানে স্নাতক স্তরে সে কী পড়বে সে বিষয়ে সে খুব সহজে নির্ণয় নিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু একটা ভীষণভাবে একটা ঐতিহাসিকগত দিক দিয়ে একটা ভীষণ ভুল, যে ভুলের দ্বারা এনইপি তার বর্তমান নীতিকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই নীতির দ্বারা এই নীতি অ্যাপ্লাই করে যদি এখন একজন ছাত্রকে বলা হয়, যেটা এনইপি বলবে যে তার স্পেশালাইজ, যেটা এনইপি বলছে যে সেটা তারা লাগু করবে, যে তার স্পেশালাইজ সাবজেক্ট ছাড়াও তাকে নানা বিষয়ে পড়তে হবে, তাহলে তো সত্যিই খুব সমস্যার বিষয়। কারণ একজন
কি করে এত বিষয়ে নিজের মাথা দেবে, সেটা সত্যি একটু ভেবে দেখার বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে, নালন্দা তক্ষশিলা নিঃসন্দেহে আমাদের একটা গৌরবময় অধ্যায়, কিন্তু এনইপি যেন শুধুমাত্র ইতিহাসের একটা ধারার দিকে নজর দিয়েছে, ইতিহাসের বাকি ধারাগুলো দিকে যেন ঘুরেও তাকায়নি। মধ্যযুগে ভারতের বিজ্ঞানে বা কলায় প্রভূত উন্নতি হয়েছিল, সে বিষয়ে এনইপি নিশ্চয়। ঊনবিংশ শতকে শিক্ষার যে নতুন দিগন্ত খুলে গেল, রামমোহন রয়, জ্যোতিবা ফুলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষদের অবদানের কথা কিন্তু এনইপি একবারের জন্যও বলেনি। তাই এই সিলেক্টিভ হিস্ট্রির বেসিসে এনইপি যেভাবে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে, সেটা কতটা আমরা মেনে নেব সেটা কিন্তু ভেবে দেখা দরকার। ধন্যবাদ। 2020 29শে জুলাই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করল। শিক্ষানীতির একটা বিশাল উপক্রমণিকায় ভাষার মতো একটি জটিল বিষয়কে নিয়ে তৈরি করা হয়েছে ত্রিভাষা ফর্মুলা। এই ত্রিভাষা ফর্মুলাটা কি? এটা হলো ছাত্রছাত্রীদের 3টে ভাষা শিখতে হবে। ক্লাস 5 পর্যন্ত তারা নিজের মাতৃভাষাতেই পড়াশোনা করবে। এরপর থেকে তাদের 3টে ভাষা শিখতে হবে। বলা হচ্ছে হিন্দিভাষী অঞ্চলে মাতৃভাষা হিন্দি ছাড়া ইংরেজি সহ অন্য যে কোনো একটি ভাষা শিখবে, আর অহিন্দিভাষী অঞ্চলে সেই রাজ্যের সংশ্লিষ্ট মাতৃভাষা এবং ইংরেজি সহ হিন্দি শিখবে বাধ্যতামূলকভাবে। অর্থাৎ হিন্দিভাষী অঞ্চলে হিন্দি ব্যতীত অন্য যে কোনো একটি ভারতীয় ভাষা শেখার সুযোগ থাকছে, কিন্তু অহিন্দিভাষী অঞ্চলে তারা বাধ্য হচ্ছে হিন্দি শিখতে। ভারতবর্ষের মতো এত বিচিত্র, এত বিভিন্ন ভাষাভাষীর দেশে হিন্দিকে কেন্দ্রীয়করণের ফলে এটা খুবই পরিষ্কার যে ইংরেজির গুরুত্ব ভীষণভাবে হ্রাস পেল। একটা কথা, প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত, প্রয়োজনে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার মাধ্যম মাতৃভাষা হোক, সেটা খুব স্বাভাবিক। কারণ মাতৃভাষার চর্চা না হলে, মাতৃভাষাকে না জানলে নিজেকে বা নিজের শিকড়কেই বিস্তৃত হয়ে যেতে হয়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ভাষাগুলোকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রথমত এই ভাষাগুলোতে উচ্চশিক্ষার বই খুব বেশি নেই, আর দ্বিতীয়ত এই ভাষাগুলো জীবিকা বা জীবন বিকাশের ক্ষেত্রে কতটা সহায়ক, কতটা কর্মমুখী তা নিয়েও প্রশ্ন আছে। তবে ভাবের আদান প্রদান হোক, ভাষার চর্চা হোক, মাতৃভাষার চর্চা না হলে পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতি অধ্যুষিত বিভিন্ন মাতৃভাষা একদিন অবলুপ্ত হবে, এবং সেটা যথেষ্ট আশঙ্কার। ভাষা একই সঙ্গে ভাবের আদান প্রদানের পাশাপাশি কাজের মাধ্যম হোক, এটাই তো বিশেষভাবে কাম্য। তাই মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোর পাশাপাশি খুব ছোট থেকে, প্রাথমিক স্তর থেকেই ইংরেজিকে সমধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে, তা না হলে সমূহ বিপদ। কারণ বিশ্বের দরবারে তো বটেই, দেশের মধ্যেই ইংরেজি যথার্থ জ্ঞানের অভাবে, ইংরেজি শিক্ষার অভাবে আমরা নানাভাবে সংকুচিত, বিপন্ন, বিপর্যস্ত বোধ করছি। এর উপর সরকার যদি ক্লাস 5 থেকে ইংরেজি চালু করে, তবে ইংরেজি ভাষা জ্ঞান বা ইংরেজি দক্ষতা বা ইংরেজি জ্ঞানের সম্যক বিকাশ কতদূর হয় বা হতে পারে, সে নিয়েও আমরা ভীষণভাবে চিন্তিত। বিগত সরকার ভুলের প্রায়শ্চিত্ত বর্তমান সরকার এখনো আমাদের টেনে নিয়ে যেতে বাধ্য করবেন? বহির্বিশ্বের যোগসূত্রের প্রধান মাধ্যম যেখানে ইংরেজি, সেখানে সরকার কি বিস্তৃত হয়ে গেল? বর্তমান ভারতবর্ষের, আধুনিক ভারতবর্ষে দাঁড়িয়ে এই ইংরেজি জ্ঞানের প্রয়োজনীয়তা কতটা? কেবল হিন্দি, হিন্দু, হিন্দুস্তান গড়ার মহান আদর্শে অবিচল থেকে কোন আধুনিক ভারত গড়ে তুলতে চায় সরকার? আরেকটা কথা, সংস্কৃতের মতো ধ্রুপদী ভাষার চর্চাকে পাঠান্তরে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত আজকের দিনে কতটা যুক্তিযুক্ত, কতটা সময়োপযোগী? নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়, পণ্ডিত বিদ্যাসাগর, চিন্তানায়ক স্বামী বিবেকানন্দ যেখানে বুঝেছিলেন যে ইংরেজির চর্চা আরো বেশি করে হোক, সেখানে বর্তমান কেন্দ্রীয় সরকার কি কেবল সংস্কৃতজ্ঞ পণ্ডিতের টোল বানাতে চায়?
এছাড়া ত্রিভাষা সূত্রের ত্রুটি বা ঘটল কোথায়? বর্তমান জাতীয় শিক্ষানীতির এই ত্রিভাষা ফর্মুলা কেন্দ্র করে এই বিভিন্ন প্রশ্নের মুখোমুখি আমরা এর সদুত্তর চাই। মুর্শিদাবাদ লালগোলা কলেজ থেকে আমি অধ্যাপিকা রিঙ্কু সাহা। নিউ এডুকেশন পলিসি 2020-তে আগাগোড়া খুব সুন্দর সুন্দর গোল গোল কিছু কথা বলা হয়েছে, কিন্তু কোথাও এই নীতিকে কিভাবে বাস্তবায়িত করা হবে তার রাস্তা দেখানো হয়নি। এই শিক্ষানীতিতে বারবার ঘুরে ফিরে একটা কথা এসেছে, কোয়ালিটি এডুকেশন, কিন্তু এখানে কোয়ালিটি এডুকেশন বলতে ঠিক কি বোঝানো হয়েছে সেটা বলা হয়নি। পুরো শিক্ষানীতিটির মাঝে মাঝে দূরায়ত শিক্ষা ও অনলাইন ব্যবস্থাকে একটু করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে মুক্ত ও দূরায়ত শিক্ষাকে ক্লাসরুম শিক্ষার সমমানের করার কথা। এই নীতিতে বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতির কথা উল্লেখ করে শিক্ষাক্ষেত্রে বিকল্প পন্থার কথা অর্থাৎ অনলাইন এডুকেশনের কথা বলা হয়েছে। পড়াশোনার বিকল্প পদ্ধতি ক্লাসরুম টিচিং এর পরিবর্তে অনলাইন টিচিং এর কথা ভাবা হয়েছে। এই প্রসঙ্গে বলি যে আমার দেশে প্রতিটি কোনায় প্রত্যন্ত গ্রামে গঞ্জে ইন্টারনেট পরিষেবা এখনো পৌঁছায়নি। যদিবা ইন্টারনেট পরিষেবা পৌঁছেছে, কিন্তু পরিবারের প্রতিটি সদস্যের স্মার্টফোন আছে এমন সচ্ছল পরিবার আমার দেশে খুবই কম। গত 8 মাসে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করতে পারে না বা সারাদিনে একটার বেশি ক্লাস করতে পারে না। নেট থাকে না বেশি ক্লাস করার জন্য। আবার কারুর ক্ষেত্রে সেই ক্লাসটা রাত্রেবেলা হলেই ভালো হয়, কারণ বাড়িতে হয়তো একটাই স্মার্টফোন আছে এবং সেটা বাবা বা দাদার। তাই তারা যখন কাজ শেষে রাত্রিরে বাড়ি ফেরে তখনই একমাত্র সেই ছাত্রটি বা ছাত্রীটি ওই ফোনটা ব্যবহার করার জন্য পেয়ে থাকে। এনইপিতে ছাত্র সমাজকে হোমোজেনাস বলে ধরে নেওয়া হয়েছে। এখানে ধরে নেওয়া হয়েছে যে সবার সমস্যা একই ধরনের, সুতরাং তাদের সমাধানের রাস্তাটাও একটাই। কিন্তু এইভাবে কি সব সমস্যা, ছাত্রছাত্রীদের সব সমস্যার সমাধান করা যাবে? যেমন ড্রপ আউট স্টুডেন্টস প্রবলেমকে অনলাইন এডুকেশন কিভাবে সমাধান করবে? এডুকেশনকে ডিজিটাইজড করা, আপডেটেড ও নিউ টেকনোলজি লঞ্চ করার মতো সেট আপ বা ইনফ্রাস্ট্রাকচার আমার দেশের সব স্কুলের নেই, বলতে গেলে বেশিরভাগ স্কুল কলেজেরই নেই। তো তাদের ক্ষেত্রে কি হবে? এনইপিতে এটাও বলা হয়েছে যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এর জন্য ইনভেস্ট করা হবে, কিন্তু কে ইনভেস্ট করবে, কোথা থেকে ফান্ড আসবে, কিভাবে সেই টাকা খরচ করা হবে, এসব কিছুই বলা হয়নি। সুতরাং বলা যায় যে এই শিক্ষানীতি আমার দেশের রিয়ালিটির উপর ভিত্তি করে হয়নি। একে বাস্তবায়িত করা খুবই অসুবিধাজনক এবং এই অনলাইন শিক্ষার ফলে বহু ছাত্রছাত্রী শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমার মনে হয় বহু ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থার বাইরে চলে যাবে, তারা এডুকেশন সিস্টেমের বাইরে থেকে যাবে, বাদ পড়ে যাবে। এই আশঙ্কা আমার ভীষণভাবে হচ্ছে এই এডুকেশন পলিসিকে দেখে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 যে শিক্ষার উপর শুধুমাত্র আঘাত হানছে তাই নয়, এই সর্বনাশা বিলের ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী। এই নীতি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উভয় পক্ষের ভবিষ্যৎকেই অন্ধকারে নিমজ্জিত করবে। অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে আপামর শিক্ষক, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ সমাজকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে একজোট হয়ে এই নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে। আপনারা এগিয়ে আসুন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে জড়িত প্রতিটি মানুষের স্বার্থ সুনিশ্চিত করতে। অধ্যাপক সংহতি মঞ্চের উদ্যোগে অধ্যাপকদের স্বাক্ষর সম্বলিত প্রতিবাদ রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধ্যাপকদের কাছে অনুরোধ, আপনি নিজে স্বাক্ষর করুন এবং সহকর্মীদের স্বাক্ষর সংগ্রহে এগিয়ে আসুন।